তোমাদের 9-10-এ তোমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি ছিল সেই স্থানাঙ্ক জ্যামিতি তোমরা যতটুকু পর্যন্ত তোমাদের 9-10-এ শেখানো হয়েছে সেটা ছিল যে তোমরা কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে কোনো একটা বিন্দুকে যদি বলো pxy, তাহলে এই বিন্দুটাকে এরকম ভাবে স্থানাঙ্কায়িত করা হয় যে আমরা দুইটা অক্ষ বিবেচনা করি, যে দুইটা অক্ষকে আমরা পরস্পর 90 ডিগ্রি কোণে আঁকি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই দুই অক্ষের মধ্যবিন্দু, এই দুই অক্ষের ছেদ বিন্দুকে আমরা ও এবং এটাকে 0 0 বলি, কারণ এই বিন্দু থেকে সবকিছু শুরু হচ্ছে। এই বিন্দু থেকে সকল দূরত্ব অর্থাৎ এক্স অক্ষীয় দূরত্ব ওয়াই অক্ষীয় দূরত্ব শুরু হচ্ছে বলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ও 0 0। তাহলে ডান পাশে ও এক্স, বাম পাশে ও এক্স প্রাইম, এদিকে সব পজিটিভ এদিকে সব নেগেটিভ, আর উপরের দিকে ও ওয়াই আর নিচে ও ওয়াই প্রাইম, এরকম দিয়ে এখানে হচ্ছে ওয়াই পজিটিভ ওয়াই নেগেটিভ। তো এভাবে করে আমরা পি এক্স ওয়াই বলতে আমরা যে বিন্দুকে বুঝবো সে বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই বলতে আমরা বুঝবো যে বিন্দুটা এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরে অবস্থিত আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরে অবস্থিত। এইভাবে বুঝি, কিংবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স একক, এই দূরত্বটা এক্স, আর এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই একক। এইভাবে করে বিন্দুকে স্থানাঙ্কায়িত করা। তারপরে বিন্দুর স্থানাঙ্কের পর বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, এই ব্যাপারগুলো তোমাদের 9-10-এ শেখানো হয়েছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, তারপরে বিন্দুর দূরত্ব নির্ণয়, এগুলো আমরা এখানেও কিছুটা করব, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির শুরুতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটা জিনিস অতিরিক্ত আছে, সেটা হচ্ছে যে স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা আসলে বিন্দুকে যখন স্থানাঙ্কায়িত করি, তো যেহেতু এটা হলো কোন সমতলের কোন বিন্দু, তাহলে সমতলের কোন বিন্দুকে স্থানাঙ্কায়িত করতে আমার কমপক্ষে দুইটা প্যারামিটার দরকার হয়, কমপক্ষে দুইটা মান দিয়ে আমরা কোনো বিন্দুকে স্থানাঙ্কায়িত করতে পারি। এখন এই স্থানাঙ্ক করার আরেকটা ভিন্ন পদ্ধতি আছে যেটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক। এটা তো হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্ক। আর আরেক ধরনের স্থানাঙ্ক পদ্ধতি আছে যেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো আজকের ক্লাসে আমরা এই পোলার স্থানাঙ্ক পদ্ধতিটা কি সেটা জানবো, এবং কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্ক যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুর আলাদা আলাদা স্থানাঙ্ক হয় তাহলে একটা থেকে আমরা আরেকটাতে কিভাবে যেতে পারবো, কার্তেসীয় পোলার স্থানাঙ্কর মধ্যে সম্পর্ক কিভাবে বের করতে পারবো, সেটা আমরা আজকের ক্লাসে জানবো। এখন দেখো, কার্তেসীয় স্থানাঙ্কতে আমরা দুইটা অক্ষ চিন্তা করি, কিন্তু আমরা পোলার স্থানাঙ্কতে আমরা চিন্তা করব কেবলমাত্র একটা অক্ষ। আচ্ছা, সেই অক্ষটা আমরা এখানে দেখাই যে পোলার স্থানাঙ্কতে আমাদের একটা অক্ষ হলো আমাদের এই অক্ষটাই, শুধু এই অক্ষটাই থাকবে। আমি একটু আলাদা করে, এটা যদিও এক্স এবং ওয়াই একই সাথে, এই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের অক্ষ। এবং পোলার স্থানাঙ্কে যে বিন্দুটাকে আমরা চিহ্নিত করব সে বিন্দুটা যদি পি বিন্দু হয়, তাহলে এই অক্ষের প্রান্ত বিন্দু, সেখান থেকে আমরা ডান দিকেই অক্ষটাকে চিন্তা করি, কারণ এটা ডান দিক বাম দিক আমি বাম দিকে না বলে মানে মূল বিন্দুটাকে ডান দিকেই চিন্তা করি, আর মূল বিন্দু থেকে কোনো বিন্দুর যে দূরত্ব সেই দূরত্ব রেখাটা আমরা অঙ্কন করি। এই হলো দূরত্ব রেখা। তাহলে এই দূরত্ব রেখার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা সবসময় পজিটিভ, এটা হচ্ছে আর, এবং যে মূল অক্ষ আমরা চিন্তা করলাম সেই অক্ষের সাথে যে কোণ সেই কোণটা হচ্ছে থেটা। তাহলে কার্তেসীয় স্থানাঙ্ক যদি
কোনো বিন্দুর এক্স ওয়াই হয়, তাহলে সেই বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থেটা। এখন আমাদের এই এক্স ওয়াই এবং আর থেটার মধ্যে সম্পর্ক কি কি হতে পারে? যদি আমি এক্স ওয়াই জানি তাহলে আর থেটা কিভাবে জানবো, কিংবা যদি আমরা আর থেটা জানি তাহলে এক্স ওয়াই কিভাবে জানবো? আচ্ছা, চলো আমরা প্রথম যদি চিন্তা করি, যেমন আর থেটা যদি কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক হয়, তাহলে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কতে কিভাবে যাব? আমরা যদি এই যে সমকোণী ত্রিভুজ পি, এটাকে আমরা এম যদি মনে করি, তাহলে পি এম ও সমকোণী ত্রিভুজ, পি এম হচ্ছে লম্ব, ও এম হচ্ছে ভূমি, ও পি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা cos থেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ভূমি বাই অতিভুজ, যেই ভূমিটা হচ্ছে এক্স বাই আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু আর cos থেটা। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো সাইন থেটা ইকুয়ালস টু ওয়াই বাই আর। Therefore y equals to r sin theta। তাহলে x equals to r cos theta, y equals to r sin theta। এটার মাধ্যমে তার মানে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি আমাদের r theta জানা থাকে, তাহলে সেই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক x এর জায়গায় আমরা লিখব r cos theta, আর y এর জায়গায় আমরা লিখব r sin theta। তাহলে এটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর, সরি পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর। এটা হচ্ছে পোলার, মানে পোলার আমাদের জানা আছে থেকে কার্তেশীয়। তাহলে পোলার থেকে কার্তেশীয় রূপান্তর, ব্যাপারটা খুব সহজ, সিম্পল। এখন কার্তেশীয় রূপান্তরের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা এখানে একটু বলার দরকার, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কতে এক্স ওয়াই পজিটিভ নেগেটিভ, এক্সও পজিটিভ নেগেটিভ হতে পারে, ওয়াইও পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু পোলার স্থানাঙ্কে আর সব সময় পজিটিভ। এখানে যদি আমরা বলি যে পোলার স্থানাঙ্ক, আমরা পোলার স্থানাঙ্কটাকে আবার নতুন করে একটু ড্র করি। ধরা যাক এই পি কোনো বিন্দু যেটার পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থেটা। এটাকে আমরা মূল বিন্দুর সাথে এইভাবে দেখাবো, তাহলে এটা হচ্ছে থেটা। আর ঠিক এই বিন্দুটারই কার্তেশীয় স্থানাঙ্ক যখন ড্র করব, তখন আমরা আরো এক্সিস আঁকবো এই পাশে। কার্তেশীয় স্থানাঙ্ক এটা হচ্ছে ও। তাহলে আর থেটা, অর্থাৎ এই বিন্দুর জন্য কিন্তু আর এর মানও শূন্য আর থেটার মানও শূন্য, কাজেই পোলার স্থানাঙ্কে মূল বিন্দু যেটা সেটা হচ্ছে আর থেটা 0 0। কার্তেশীয় স্থানাঙ্কে মূল বিন্দুর স্থানাঙ্ক সেম হবে, মূল বিন্দু দুটার ক্ষেত্রে সেম হবে। তাহলে এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তাহলে আমরা দেখতে পাই যে পোলার স্থানাঙ্কে আর থেটা যদি হয়, তাহলে আর থেটা আমরা এখানে দেখতেছি যে যদি এই পাশে থাকে তাহলে থেটার মান এরকম, থেটার মানটা আমরা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাব, গিয়ে এই পর্যন্ত যাব, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা এই পর্যন্ত যাব। তাহলে এই পর্যন্ত গেলে আমাদের এই পর্যন্ত যাব, তাহলে আমরা এই কোণটার, মানে যদি কোনো একটা বিন্দু যদি এখানে অবস্থান করে, তাহলে এটার জন্য থেটার মান কত হবে? থেটার মান, এটার জন্য থেটার মান হবে পাই, মানে এখান থেকে ঘুরে এতটুকু পর্যন্ত গেলে থেটার মান হবে পাই। আচ্ছা, আর যদি আমরা আরো যেতে থাকি, তাহলে এই পর্যন্ত আসলে থেটার মান হবে 2 পাই। এখান থেকে এতটুকু পর্যন্ত আসলে থেটার মান হবে 2 পাই। এখন পোলার স্থানাঙ্কতে থেটার জন্য আমরা একটা শর্ত দিব, যে থেটা ইকুয়ালস টু হলো, থেটার জন্য শর্ত, থেটা আমরা লিখব থেটা
গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে, আর লেস দেন অর ইকুয়ালস টু 2 পাই হবে। এটা হচ্ছে থেটার জন্য শর্ত। এখন আমরা এই শর্তটাকে ইচ্ছা করলে এরকম ভাবে অ্যাপ্লাই করতে পারি যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক লিখতে গেলে যদি আমরা এরকম চাই যে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যখন কোনো একটা বিন্দুর কথা চিন্তা করি তখন সেই বিন্দুটার একাধিক স্থানাঙ্ক হয় না, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক একটাই। কিন্তু লক্ষ্য করো, যদি আমরা পোলার স্থানাঙ্কের কথা চিন্তা করি, ধরো এই বিন্দুটা, এখান থেকে এই দূরত্বটা যদি 1 2 3 4 হয়, 1 2 3 4 হয়, তাহলে এই বিন্দুটার জন্য আর এর মান হচ্ছে 4, এই বিন্দুটার জন্য আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4, আর থেটা ইকুয়ালস টু হচ্ছে 0 ডিগ্রি, থেটা ইকুয়ালস টু হচ্ছে 0। কিন্তু যদি আমি পুরো এই চক্কর ঘুরে এখানে আসি তাহলে এই বিন্দুর জন্য থেটার মান 2 পাইও হতে পারে। তো এই যে একই বিন্দুর একাধিক স্থানাঙ্ক হতে পারে, এই জিনিসটা আসলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা অ্যাকসেপ্ট করি। পোলার স্থানাঙ্কে একই বিন্দুর একাধিক স্থানাঙ্ক হতে পারে, এটা আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু যদি কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্কের সাথে মিল রেখে একই বিন্দুর একাধিক স্থানাঙ্ক হবে না, এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে চাই, তাহলে আমরা এখানে এই ইকুয়াল টু চিহ্নটা উঠিয়ে দিব। দ্যাট ইজ, আমরা এরকম একটা রীতি চিন্তা করব যে এই বিন্দুর জন্য কোণের মান আমরা 0 ডিগ্রি ধরবো, আর এখান থেকে বাকি সবগুলো কোণ যখন এইখানে চলে আসবে, অর্থাৎ কোণটা যখন 360 ডিগ্রি হবে, তখন আমরা কোণের মানটা 360 ডিগ্রি না ধরে সেটাকে 0 ডিগ্রি ধরবো। এর আগ পর্যন্ত, অর্থাৎ 360 আগ পর্যন্ত কোণের মান আমরা বাড়াবো, কিন্তু যখন 360 তে চলে আসবে তখন আমরা 0 ধরবো। কিন্তু যদি আমরা এরকম ইকুয়াল টু লিখি তাতেও আসলে কোনো অসুবিধা নাই, যদি আমরা এভাবে করেও লিখি তাতে অসুবিধা নাই, ম্যাথমেটিক্যালি অসুবিধা হবে না, কারণ ত্রিকোণমিতিতে আমরা জানি যে কোনো কোণের জন্যই আমরা এরকম ত্রিকোণমিতিক মানগুলো বের করতে পারি, অর্থাৎ লম্ব কত হবে, ভূমি কত হবে, অতিভুজ কত হবে, সেগুলো আমরা বের করতে পারি, এবং সেই মান থেকে কার্তেসীয় স্থানাঙ্ক কিন্তু আমরা বের করতে পারবো। কিন্তু আপাতত যেটা করব যে পোলার এবং কার্তেসীয় স্থানাঙ্ককে আমরা যদি এই রীতিতে ব্যবহার করি, ও আচ্ছা এখানে তো এটা শূন্য লেখা দরকার ছিল, এটা হচ্ছে 0, অর্থাৎ থেটার মান 0 থেকে শূন্যের সমান হবে আর 2 পাই এর চেয়ে ছোট হবে। যখন 2 পাইতে চলে যাবে তখন সেটাকে আমরা আবার 0 বলবো। তাহলে এই হচ্ছে পোলার স্থানাঙ্কের যে কোনো বিন্দুর যদি আমরা ইউনিক কোঅর্ডিনেট পেতে চাই, একের অধিক কোঅর্ডিনেট পেতে না চাই, একটা মাত্র কোঅর্ডিনেট পেতে চাই, তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা এরকম ভাবে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারবো। কিন্তু এই কন্ডিশনটা যদি আমরা ইচ্ছা করলে উঠিয়ে দেই তাতেও আসলে কোনো সমস্যা নাই, কারণ পোলারে যদিও একাধিক স্থানাঙ্ক হয়, কিন্তু যখন ওইটা আমরা কার্তেসীয় রূপান্তরে যাব তখন ওইটা একটা ইউনিক স্থানাঙ্কে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্কে রূপান্তর যখন করি, যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি পোলার থেকে কার্তেসীয় স্থানাঙ্কে রূপান্তরের একটা এক্সাম্পল। ধরা যাক কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা না, আমরা এইদিকে আসি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দ্যাট ইজ 135 ডিগ্রি। আর ধরা যাক এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, তাহলে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক P4 135 ডিগ্রি, যদি P4 135 ডিগ্রি হয় তাহলে এটার কার্তেসীয় স্থানাঙ্ক কি হবে? তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, P কার্তেসীয় হচ্ছে xy, তাহলে আমরা লিখবো যে x ইকুয়ালস টু হচ্ছে r cos theta, দ্যাট ইজ 4 cos 135 ডিগ্রি ইকুয়ালস টু, দেখো 4 cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওই যে আমরা ত্রিকোণমিতি অলরেডি এটা শিখে ফেলছি, cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হবে মাইনাস sin 45 ডিগ্রি, তার মানে 4 ইন্টু sin 45 ডিগ্রি, তার মানে sin 45 ডিগ্রি মানে 1/√2, তার মানে মাইনাস 4/√2, তার মানে মাইনাস 2√2। এটা হচ্ছে x এর মান। দেখো এই যে x এর মান সত্যি সত্যি নেগেটিভ হবে, দ্যাট ইজ এদিকে -2√2।
x এর মান। এখন y এর মানের জন্য y ইকুয়ালস টু 4 sin 135 ডিগ্রি। তাহলে sin 135 ডিগ্রি হচ্ছে 4 sin 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হচ্ছে 90 প্লাস 45, তাহলে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হয়ে গেলে এটা cos 45 ডিগ্রি হবে, আর sin এর জন্য পজিটিভ হবে, তাহলে cos 45 ডিগ্রি ইকুয়ালস টু 4 cos 45 ডিগ্রি মানে হলো 1/√2, তার মানে 2√2, 2√2, তার মানে এটা হচ্ছে 2√2। তাহলে এটার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে -2√2, y ইকুয়ালস টু 2√2। তো এভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক জাস্ট কোণের মানের ত্রিকোণমিতিক অনুপাতটা সঠিকভাবে বের করতে পারলে আমরা পোলার থেকে কার্তেশীয় রূপান্তর সহজেই করতে পারবো। এখন আমরা একটু দেখব যে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর কিভাবে করব। কার্তেশীয় থেকে পোলারে রূপান্তরের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা পোহাতে হয় কোনো কোনো জায়গায়, তো এই জন্য এটাকে আবার একটু এলাবোরেটলি আলোচনা করতেছি। আমরা একটা জিনিস দেখি যে কোনো একটা বিন্দু যদি প্রথম চতুর্থাংশে হয়, কোন একটা বিন্দু যদি প্রথম চতুর্থাংশে হয়, তাহলে এই বিন্দুটার ক্ষেত্রে এই কোণটা যদি আমরা থিটা বিবেচনা করি, এটুকু হচ্ছে x, এটুকু হচ্ছে y, যেটার কার্তেশীয় স্থানাঙ্ক আমাদের জানা আছে pxy। তাহলে প্রথম চতুর্থাংশে pxy প্রথম চতুর্থাংশে হলে এটার পোলার স্থানাঙ্ক r ইকুয়ালস টু কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা r ইকুয়ালস টু লিখতে পারবো স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে পোলার স্থানাঙ্ক যদি আমরা r থিটা বলি, তাহলে r ইকুয়ালস টু স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারবো। আর থিটা ইকুয়ালস টু আমরা এখানে সরাসরি লিখতে পারবো tan ইনভার্স y বাই x, কারণ tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স y বাই x। অর্থাৎ যে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, এটা হলো প্রথম কোয়াড্রেন্টে, অর্থাৎ x পজিটিভ y পজিটিভ হলে, তাহলে দুইটা পজিটিভের জন্য আমরা এরকম লিখতে পারবো। এখন যদি সেকেন্ড কেস, যদি এই কোয়াড্রেন্টে হয় বিন্দুটা যদি এই কোয়াড্রেন্টে হয়, দ্বিতীয় চতুর্থাংশে যদি হয়, তাহলে দ্বিতীয় চতুর্থাংশের ক্ষেত্রে আমরা দেখতেছি থিটার মান হচ্ছে এতটুকু, কিন্তু এখানে আবার এই কোণটুকু আছে, বা এই কোণটুকু না চিন্তা করে আমরা যদি এই কোণটা চিন্তা করি, এই কোণটাকে যদি আমরা আলফা চিন্তা করি, তাহলে আমরা আলফাকে এক্স ওয়াই এর সাথে এইভাবে কোরিলেট করতে পারবো। অর্থাৎ আলফাকে একটা সূক্ষ্ম কোণ ধরে নিলে, যে যদি আমাদের এরকম হয় পি এক্স ওয়াই, যেখানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভের ক্ষেত্রে আমরা এই আর এর মান হচ্ছে এভাবে লিখতে পারবো যে আর, কিন্তু ধরা যাক আমাদের এতটুকু এক্স আর এতটুকু ওয়াই, এটা তো ঠিক আছে, অর্থাৎ এক্স ওয়াই আমাদের দেওয়া থাকবে, এটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, আমরা আর এর মান লিখতে পারবো স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এর মান এটা লিখতে পারবো। কিন্তু যদি আমাকে বলে যে এই থিটা, এই পুরা কোণটাকে আমরা বলতেছি থিটা হচ্ছে এই কোণের কৌণিক ব্যবধান, এই বিন্দুর কৌণিক ব্যবধান, অর্থাৎ এই অক্ষ থেকে কতটুকু কৌণিক দূরত্বে, তাহলে থিটা ইকুয়ালস টু কিন্তু আমরা লিখতে পারবো যে আমরা এতটুকু পর্যন্ত যদি বলি পাই, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি বলি পাই, তাহলে এটাকে আমরা বলতে পারবো থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস আলফা, যেখানে আলফা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স লম্ব বাই ভূমি। কিন্তু এখানে যে এই যে y এবং এই যে x টা নিব, যেহেতু আমি এই আলফা সূক্ষ্ম কোণটা বের করতে চাচ্ছি,
কাজেই এখানে tan ইনভার্স আমরা y বাই এক্স লিখবো ঠিকই, কিন্তু দেখো এখানে y এক্সটা কিন্তু নেগেটিভ ছিল, কিন্তু যদি নেগেটিভ নেই তাহলে tan ইনভার্সে কিন্তু আমি এই সূক্ষ্মকোণটা পাবো না। কাজেই আমাদের এখানে একটা পরম মানের চিহ্ন দিতে হবে, অর্থাৎ এই দুইটা স্থানাঙ্ককে পজিটিভ চিন্তা করে tan ইনভার্স যে সূক্ষ্মকোণটা পাবো, tan ইনভার্স করে যে সূক্ষ্মকোণটা পাবো সেই সূক্ষ্মকোণটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা থেটার মান পেয়ে যাব। তাহলে থেটা ইকুয়ালস টু, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলবো দ্বিতীয় চতুর্থাংশ, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে আর এর মান আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে পাবো, কিন্তু থেটার মান আমরা পাবো পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এরপরে যদি কোনো স্থানাঙ্ক এরকম তৃতীয় চতুর্থাংশে হয়, যদি তৃতীয় চতুর্থাংশে হয় তখন দেখো আমাদের টোটাল কোণটা হচ্ছে এখান থেকে নিয়ে এতটুকু, এটা হচ্ছে টোটাল কোণ, কিন্তু এই টোটাল কোণটা হলো 180 ডিগ্রির সাথে এই এতটুকু কোণের যোগফল, এই এতটুকু কোণের যোগফল, তাহলে এতটুকু কোণের যোগফল। আবার এটাও বলতে পারি যে এই কোণের অবস্থানটাকে আমরা এখান থেকে নিয়ে এই এতটুকু নেগেটিভও বলতে পারি, এই কোণটাকে, এটাকে আমরা একটা নেগেটিভ অ্যাঙ্গেল হিসাবে এই পাশে চলে আসলে এই এতটুকু নেগেটিভ অ্যাঙ্গেলও বলতে পারি, তাতেও কোণের অবস্থানটা, বিন্দুর অবস্থানটা একই রকম হবে। তাহলে আমরা তৃতীয় চতুর্থাংশের ক্ষেত্রে আমরা স্থানাঙ্কটাকে দুই রকম ভাবে লিখতে পারবো। তৃতীয় চতুর্থাংশ যেখানে হচ্ছে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা আর এর মান লিখতে পারবো আর ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর যে কোণের মান, অর্থাৎ এই অক্ষ থেকে নিয়ে এই বিন্দুটা এই এতটুকু কৌণিক ব্যবধানে অবস্থান করতেছে পি বিন্দুটা, তাহলে কোণের মান লিখতে পারবো থেটা ইকুয়ালস টু পাই প্লাস আলফা। তাহলে আলফা হচ্ছে আমাদের এই সূক্ষ্মকোণটা, তাহলে এই সূক্ষ্মকোণটাকে আমরা লিখতে পারবো এরকম থেটা ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ তৃতীয় চতুর্থাংশের জন্য পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি এটাকে নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি তাহলেও কিন্তু এই কোণটাকে, অর্থাৎ এখান থেকে নিয়ে এতটুকু নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা হবে এইটার নেগেটিভ, অর্থাৎ সেক্ষেত্রে হবে হলো অর থেটা ইকুয়ালস টু এইটুকু কোণ থেকে এইটুকু কোণ বিয়োগ হবে, তার মানে এটা প্রথমত এটা হবে একটা নেগেটিভ অ্যাঙ্গেল, সেই নেগেটিভ অ্যাঙ্গেলের মধ্যে পাই থেকে tan ইনভার্স ওয়াই বাই এক্স বিয়োগ করতে হবে। যদি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি তাহলে ইকুয়ালস টু মাইনাস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। উভয় ক্ষেত্রে আমরা কৌণিক অবস্থান সেম পাবো, এবং এই কৌণিক মান ব্যবহার করে যদি আমরা এই মাইনাসটা, যেমন এই পুরো অ্যাঙ্গেলটা নেগেটিভ, মানে এখান থেকে যদি আমি তাহলে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা নেগেটিভ, বুঝতে পারছো? তাই আমরা প্রথম নেগেটিভ চিহ্ন দিলাম। এখন সেই নেগেটিভের মান কত, যেমন মনে করো, আচ্ছা আমি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো এটা 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস 150 ডিগ্রি। তাহলে এখন মাইনাস 150 ডিগ্রিকে তুমি লিখতে পারো মাইনাস 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই লিখতে পারো না? এখন এই যে দেখো এই 30 ডিগ্রি হচ্ছে এটা, tan ইনভার্স ওয়াই বাই এক্স থেকে তুমি এই 30 ডিগ্রি পাবা, আর 180 ডিগ্রির জন্য পাই লিখলাম, ঠিক আছে? তাহলে তৃতীয় চতুর্থাংশের জন্য আমরা এই দুই ভাবেই থেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো কখনো কখনো নেগেটিভ অ্যাঙ্গেলও থাকতে পারে, মানে তুমি দেখবা যে তোমার বইতে যদি কোণ থেকে মানে পোলার থেকে কার্তেসি রূপান্তর দেয়, কখনো কখনো নেগেটিভ অ্যাঙ্গেলও দিতে পারে। তো নেগেটিভ অ্যাঙ্গেল দিলে নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য মান বসায় তুমি সহজে কার্তেসি রূপান্তরে চলে আসতে পারবে আর কি, ওটা সমস্যা হবে না। এই হলো আমাদের তৃতীয় চতুর্থাংশের ক্ষেত্রে। এখন হলো চতুর্থ চতুর্থাংশ, যদি কোনো একটা বিন্দু এই ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলেও এটাকেও আমরা দুই ভাবে প্রকাশ করতে পারবো, এই কোঅর্ডিনেটটাকেও আমরা দুই ভাবে প্রকাশ করতে পারবো। আমাদের এটা হচ্ছে y আর এটুকু হচ্ছে x,
ঠিক এখানেও দেখো কোনটা, এইটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল হিসাবে প্রকাশ করতে পারবো, অথবা আমরা এই সম্পূর্ণ কোণটা, এটা একটু অন্য কালার দিয়ে, সম্পূর্ণ কোণটা যদি আমরা এইভাবে বিবেচনা করি, এইভাবে ঘুরে এই এতটুকু, তাহলে এই কোণটাকে কিন্তু আমরা লিখতে পারবো, এই সম্পূর্ণ কোণটাকে আমরা, আচ্ছা এটা এখানে লিখি, চতুর্থ চতুর্থাংশের জন্য অর্থাৎ ফোর্থ কোয়াড্র্যান্টের জন্য, যেখানে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, সেক্ষেত্রে আমরা লিখব আর ইকুয়ালস টু, এটা সেম স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখব, কিন্তু থেটা ইকুয়ালস টু, আমরা যদি নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি তাহলে জাস্ট এই এতটুকু নেগেটিভ অ্যাঙ্গেল, দ্যাট ইজ মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স লিখে ফেলবো, অর্থাৎ এই মানের পজিটিভ, এই মানের পজিটিভ নিয়ে যে সূক্ষ্মকোণটা পাবো সেই সূক্ষ্মকোণটার নেগেটিভ মানটাই হচ্ছে আমাদের থেটা, এটা লিখতে পারবো, অর লিখতে পারবো এই কোণটা হচ্ছে এই সম্পূর্ণ রোটেশন থেকে এই পরিমাণ অ্যাঙ্গেল বিয়োগ, তাহলে অর আমরা লিখতে পারবো থেটা ইকুয়ালস টু, এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 2 পাই, তাহলে লিখলাম 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, সরি এটা পরম মান চিহ্ন, tan ইনভার্স y বাই x, ঠিক আছে। তাহলে ওই এই দুই চতুর্থাংশের যে কোণগুলোর অবস্থান, সেই কোণগুলোর অবস্থান নেগেটিভ অ্যাঙ্গেলে একরকম, পজিটিভ অ্যাঙ্গেলে আরেক রকম ভাবে প্রকাশ করা যায়, আর এদেরকেও যে ভিন্ন রকম ভাবে প্রকাশ করা যায় না তা কিন্তু না, কারণ এই কোণটাকে কিন্তু আমি 2 পাই প্লাস থেটাও বলতে পারি, ঠিক আছে। তার মানে পোলার স্থানাঙ্কে কোনো একটা বিন্দুকে আমরা একাধিক রকমে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু কার্তেসীয় স্থানাঙ্কে একটা কোনো বিন্দুকে প্রকাশ করার পদ্ধতিটা ইউনিক। তো ওই যে একাধিক রকম ভাবে একটা বিন্দুকে আমরা প্রকাশ করতে পারি, সেটা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ, ওটা তোমরা পরে জানবা যে স্থানাঙ্ক পদ্ধতির ক্ষেত্রে যখন আমরা ওই যে অ্যাঙ্গুলার মোশনকে ব্যাখ্যা করতে যাই, তখন এই যে একই বিন্দুর যে ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক হয়, যেমন আমি যদি বলি যে কোনো একটা বিন্দুর অবস্থান যদি এইটা হয়, আর সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি বলি, মনে করো কোন এই বিন্দুটার স্থানাঙ্ক যেরকম আমি বলতে পারি, ধরো এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, মানে কৌণিক স্থানাঙ্ক, কিন্তু আমি যদি বলি এই বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক 360 প্লাস 70 কত হয়, 430 ডিগ্রি, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি বলি 430 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি স্থানাঙ্কের বিন্দু আর 430 ডিগ্রি স্থানাঙ্কের বিন্দু একই জায়গায় দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাকে তখন বুঝতে হবে যে 430 ডিগ্রি যখন বলবো তখন আসলে বিন্দুটা একটা পূর্ণ চক্কর ঘুরে এসে এখানে দাঁড়াইছে, কাজে দুইটা স্থানাঙ্ক আপাত দৃষ্টিতে সেম মনে হলেও আসলে সেম না। তাহলে যখন আমরা গতির কনসেপ্টে যাব, মোশন কনসেপ্টে যখন যাব, তখন পোলার স্থানাঙ্কে যে একই বিন্দুর ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক হয়, এই জিনিসটার খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন থাকবে, কাজে এটাকে তোমরা মনে করবা না যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বরং এই অপশনটা আমাদের মেকানিক্সে একটা অ্যাডভান্টেজ হিসাবে বা এটা একটা কনসেপ্ট হিসাবে আমরা ব্যবহার করি এবং এটা আমাদের কাজে লাগে। হ্যাঁ, তোমরা ফিজিক্সে এটার অ্যাপ্লিকেশন পরে দেখতে পাবা। তো মোটামুটি এই হচ্ছে পোলার থেকে কার্তেসীয়তে রূপান্তরের পদ্ধতি। তো তোমরা এই জিনিসগুলাকে মুখস্থ না করে যদি জিনিসটা বুঝো, তাহলে এটা মুখস্থ লিখতে হবে না, যদি বুঝে থাকো তখন দেখবা যে এইভাবে করে তুমি ছবি কল্পনা করে জিনিসটাকে লিখে ফেলতে পারবা। আর যে ধরনের গাণিতিক সমস্যাগুলো থাকে, মানে এরকম গাণিতিক সমস্যা খুব বেশি থাকে না যে তোমার চিন্তা করে লিখতে লিখতে সময় হয়ে যাবে। হ্যাঁ, তো যদি পারো এই রুলটাকে মুখস্থ করতে পারো রুল হিসাবে, কিন্তু আমিও এটাকে মুখস্থ রুল হিসাবে বলি না, যখন বলি একটু চিন্তা করে করে বুঝে বুঝেই বলি, এবং এটা চিন্তা করে বের করতে তোমার এই 20-30 সেকেন্ডের বেশি সময় লাগবে না যদি ছবিটা কল্পনা করতে পারো। কাজেই কেন এখানে স্থানাঙ্কটা আর এর ক্ষেত্রে কেন তোমার একাধিক মান হইতেছে না, আর এর ক্ষেত্রে সবসময় সেম কেন হচ্ছে, কারণ ওই যে আমরা স্কোয়ার করে ফেলতেছি, আর এর মান কখনো ঋণাত্মক হয় না, আর সব সময় ধনাত্মক, কাজে আর এর মানের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, থিটার মানের ক্ষেত্রেই একটু একাধিক রকম ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। এই বিষয়টা যদি তোমরা বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ গাণিতিক সমস্যা করতে তোমাদের সমস্যা হবে না। এখন আমরা একটা
এক্সাম্পল দেখি যে পোলার থেকে কার্তেসীয় স্থানাঙ্ক, কার্তেসীয় থেকে পোলার স্থানাঙ্ক। যেমন আমরা প্রথম পোলার থেকে কার্তেসীয় স্থানাঙ্কের দুইটা এক্সাম্পল করি। যেমন একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক মনে করো 3 - 120 ডিগ্রি, 3 - 120 ডিগ্রি একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক। এখন এটার কার্তেসীয় স্থানাঙ্ক যদি xy হয়, কার্তেসীয় স্থানাঙ্ক যদি xy হয়, আমরা একটু ছবি এঁকে বুঝি যে পোলার স্থানাঙ্ক 3 - 120 ডিগ্রি কোথায় হতে পারে। অঙ্ক করার জন্য ছবি আঁকা জরুরি না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। যেমন 3 হবে এতটুকু, এরপরে -120 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেলটা এরকম ভাবে ঘুরে গিয়ে -120 ডিগ্রিতে আসবে। বিন্দুটার অবস্থান হবে এইভাবে, এই হচ্ছে -120 ডিগ্রি। তাহলে এখন এটার পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্ক, তাহলে আমরা সিম্পলি লিখব যে x = r cos θ। তাহলে r এর মান লিখব 3 আর cos θ এর মান লিখব -120 ডিগ্রি, তার মানে cos -120 ডিগ্রি। এখন তোমরা জানো যে cos - θ = cos θ, তার মানে 3 cos 120 ডিগ্রি মানে হচ্ছে -half, তার মানে হচ্ছে -3/2। এটা হচ্ছে x এর মান। এখন y এর মান কি? y = r sin θ, r এর মান হচ্ছে 3 আর sin -120 ডিগ্রি, sin -120 ডিগ্রি। তাহলে sin - θ = sin θ, তাহলে -3 sin 120 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি - 60 ডিগ্রি, তার মানে -3 sin 60 ডিগ্রি, sin 180 ডিগ্রি - θ = sin θ, তার মানে 3 sin √3/2। তাহলে এটা হলো -3√3/2। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস, এটা হচ্ছে y, x এর মান হচ্ছে -3/2 আর y এর মান হচ্ছে -3√3/2। কারণ এই স্থানাঙ্ক হচ্ছে, কার্তেসীয় স্থানাঙ্ক হচ্ছে -3/2। দেখো দুইটাই নেগেটিভ, এই যে x ও নেগেটিভ y ও নেগেটিভ, আর -3√3/2। এই হচ্ছে পোলার থেকে কার্তেসীয় স্থানাঙ্কের রূপান্তর। তো এইভাবে আমরা, আচ্ছা আরেকটা একটু স্পেশাল কেস নিয়ে আলোচনা করতে পারি, যে স্পেশাল কেস, যে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো হচ্ছে স্পেশাল পজিশন। যেমন কোন বিন্দুর স্থানাঙ্ক যদি এরকম হয়, পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক হচ্ছে p 4 পাই, অর্থাৎ এদিকে 4 গিয়ে এরকম পাই অ্যাঙ্গেল, তাহলে এটা কি হবে? x = হলো 4 cos পাই cos পাই হচ্ছে -4, এই যে পাই -4 চলে আসতেছে। y হচ্ছে 4 sin পাই, sin পাই হচ্ছে 1, sin পাই হচ্ছে 0, তার মানে 0, তার মানে y 0। এই যে কার্তেসীয় থেকে পোলার থেকে কার্তেসীয়, মানে পোলার থেকে কার্তেসীয় রূপান্তর আসলে সহজ, জাস্ট তুমি ত্রিকোণমিতিক মানগুলো যদি সঠিকভাবে বের করতে পারো তাহলে পোলার থেকে কার্তেসীয় কোনো সমস্যা না। এখন আমরা একটু কার্তেসীয় থেকে পোলারে আসি। কার্তেসীয় থেকে পোলার, যদি দুইটা মানই পজিটিভ থাকে তাহলে আমার কোনো ঝামেলা নাই, কিন্তু যদি এরকম হয় কার্তেসীয় স্থানাঙ্ক হচ্ছে -4 2, একটা বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক p -4 2, আর এই স্থানাঙ্কটা দেখে ধরো কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এরকম ভাবে দেওয়া আছে p -4 2, এটা ডেফিনেটলি কার্তেসীয় স্থানাঙ্ক, কারণ পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এই মানটা নেগেটিভ হয় না, পোলার স্থানাঙ্কে আর সব সময় আমরা পজিটিভ ধরি, তাহলে এটা ডেফিনেটলি কার্তেসীয় স্থানাঙ্ক। তাহলে কার্তেসীয় থেকে পোলারকে যদি আমরা r θ মনে করি, এটা পোলার স্থানাঙ্ক r θ, তাহলে প্রথমে আমরা লিখব যে r = x² + y², তাহলে 4² + 2², তাহলে 4² হচ্ছে 16, 2² হচ্ছে 4, তাহলে 16 + 4 তার মানে হচ্ছে √20, তাহলে 2√5, এটা হচ্ছে r এর মান। এখন θ = ওই যে আমাদের এখানে ছিল যে x নেগেটিভ y পজিটিভ,
তাহলে এটা নেগেটিভ, এটা যদি পজিটিভ হয় তাহলে এখানে আমাদের ফরম্যাটটা হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের থেটা। তাহলে পাই বলতে আমরা 180 ডিগ্রি দিয়ে লিখি, কোণ মানে ডিগ্রি প্রসেসে লিখলাম। আর টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে আমরা লিখবো টেন ইনভার্স ওয়াই বাই এক্স 2/4, 2/4 মানে হচ্ছে হাফ, যেহেতু আমরা পরম মান নেগেটিভ মান নিব না, টেন ইনভার্স হাফ। এখন টেন ইনভার্স হাফের মান তোমরা ক্যালকুলেটরে বের করে এই কোণটার মান থেটা লিখে ফেলতে পারবা। এই হচ্ছে কার্তেসীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর। ঠিক আছে? আর এই এক্সাম্পল এখন তোমরা বইতে দেখবা যে তোমাদের আরো কিছু এরকম গাণিতিক সমস্যা দেওয়া আছে। আবার কোন ক্ষেত্রে কোন সমীকরণকে কার্তেসীয় থেকে পোলারে রূপান্তর করা যায়। তো সমীকরণকেও যখন আমরা কার্তেসীয়, যেমন যদি বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 15, এটা হলো এটা কোন একটা সঞ্চার পথের কার্তেসীয় সমীকরণ। সেটার পোলার সমীকরণ কি হবে? সেটার পোলার সমীকরণ হবে এক্স এর জায়গায় আমরা লিখবো আর কস থেটা প্লাস ওয়াই এর জায়গায় লিখবো আর সাইন থেটা। তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থেটা, ওয়াই এর জায়গায় লিখবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 15। তাহলে দেখো এটা কি হচ্ছে, আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 15। এখন কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আমরা পেলাম আর স্কোয়ার ইকুয়ালস টু 15। তাহলে এখান থেকে আমরা পেলাম আর ইকুয়ালস টু √15। তার মানে আর এর মান কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা সঞ্চার পথ যার আর এর মান কনস্ট্যান্ট, আর এর মান √15, তাহলে আর এর মান কনস্ট্যান্ট থাকতে হলে জিনিসটা এরকম হবে। তার মানে দেখো এটাও একটা ব্যাপার যে পোলার স্থানাঙ্ক থেকে যখন কার্তেসীয় স্থানাঙ্ক থেকে যখন পোলার স্থানাঙ্কের সমীকরণে আমরা পেলাম, তখন আমরা সমীকরণের চেহারাটা খুব সিম্পল পেলাম, আর ইকুয়ালস টু √15। মানে এই সমীকরণের চাইতে এই সমীকরণের চেহারাটা সিম্পল। তাহলে এইটাও হচ্ছে স্থানাঙ্ক পদ্ধতির যে ভিন্নতা বা ভেরিয়েশন, এটার একটা অ্যাপ্লিকেশন। দেখা যায় কোনো ক্ষেত্রে পোলার স্থানাঙ্কের ফর্মটা সহজ হয়, তখন আমরা পোলার স্থানাঙ্ক ব্যবহার করি। কখনো কার্তেসীয় স্থানাঙ্কের ফর্মটা সহজ হয়, তখন আমরা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবহার করি। তো এই জন্য পোলার এবং কার্তেসীয় স্থানাঙ্ক দুই ধরনের স্থানাঙ্কই প্রয়োজন। যেমন একটা বৃত্তকে প্রকাশ করার জন্য যদি আমি বলি কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলেই বৃত্তটাকে বলা হয়ে যায়। কিন্তু আমি যদি বলি কেন্দ্রের ভুজের স্কয়ার এবং কোটির ভুজের স্কয়ারের বর্গ 16, ঠিক আছে, মানে এই জিনিসটা 4 মানে হচ্ছে ব্যাসার্ধের বর্গ। তাহলে ওইভাবে করে বৃত্তটাকে ব্যাখ্যা করতে গেলে, বৃত্তের সমীকরণ বর্ণনা করতে গেলে আমাকে অনেক বেশি কথা লিখতে হয়। তাহলে বৃত্তের সমীকরণের ব্যাখ্যার ক্ষেত্রে পোলার স্থানাঙ্কের যে সমীকরণ, সেই সমীকরণ কার্তেসীয় স্থানাঙ্কের সমীকরণের চেয়ে সরল হয়। এই জন্য তোমরা দেখবা যে সমীকরণের রূপান্তরের ব্যাপারেও আমরা এই ধরনের কিছু গাণিতিক সমস্যা আমরা পাবো স্থানাঙ্কের চ্যাপ্টারে। তো তোমরা আজকের লেকচারে আমরা যেটা শিখলাম যে কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্ক দুই ধরনের স্থানাঙ্কে আমরা কোনো সমতলের বিন্দুকে প্রকাশ করতে পারি, এবং এই দুই ধরনের স্থানাঙ্কগুলো পরস্পর রূপান্তরযোগ্য, এবং এই দুই ধরনের স্থানাঙ্কের দ্বারা যে সমীকরণগুলো হয় সেই সমীকরণগুলো পরস্পর রূপান্তরযোগ্য। এবং এই রূপান্তরটা আমরা প্রয়োজনের ক্ষেত্রে করি যখন যে ধরনের পদ্ধতিতে সমীকরণটা সহজ হয়, আমরা সেই ধরনের রূপান্তরের সমীকরণগুলোকে ব্যবহার করি, তাতে আমাদের গাণিতিক সমস্যাগুলোর সমাধান সহজ হয়। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব। আগামী ক্লাসে এটার কন্টিনিউশন, এটার পর থেকে আমরা তোমাদের সরল রেখার চ্যাপ্টার, মানে এই এখনকার নতুন বইতে সবগুলোর নামই দেওয়া হয়েছে, মানে আমরা স্থানাঙ্ক ক্ষেত্রফল আলাদা আলাদা করে এই চ্যাপ্টারগুলোর নাম করতাম আর কি। তো এখন সবই সরল রেখা, কারণ এগুলোর সাথে সবকিছুরই সরল রেখার সম্পর্ক। তো আগামী ক্লাসে আমরা সরল রেখা সম্পর্কে তোমাদের 9-10-এ কিছু ধারণা যদিও আছে, তো সরল রেখার সমীকরণ এবং সরল রেখা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আগামী লেকচার শুরু করব। তো আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। কোনো বিশেষ কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম স্যার। কোনো বিশেষ প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তো ঠিক আছে, এমনি ভিডিও আপলোড হবে, তোমরা ভিডিও দেখে নিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।